বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে আমি আমার ইংরেজি শিটগুলো শেয়ার করা শুরু করব একেবারে শুরু থেকে। আমি ইংরেজির যতটুকু এই পর্যন্ত শেখা হয়েছে বা বোঝা হয়েছে সেই সবগুলোই ধারাবাহিকভাবে শেয়ার করতে শুরু করব, এবং আমি কোন বিষয়টা কিভাবে বুঝেছি ঠিক ওভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি কোনোটা শুদ্ধ বুঝি বা সঠিক বুঝি তাহলে সঠিকভাবে শেয়ার করব, যদি ভুল বুঝি তাহলেও কনফিডেন্টের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমার এখানে মূল বিষয়। এবং আপনারা কে কতটুকু ইংরেজি বোঝেন আমি জানি না, আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যারা জয়েন আছেন। নিজের ব্যাপারে একটু করে যদি বলেন যে কে কতটুকু পারেন। আচ্ছা, প্রয়োজনে পরেও কথা বলা যাবে যদি কমফোর্ট না হন। আমি চাচ্ছিলাম এমন যে যদি হয়তো এমন কেউ নেই, কিন্তু যদি এমন দু একজন থাকতো যারা হচ্ছে কিছুই পারে না ইংরেজি, মানে একেবারে এবিসিডিও পারে না, ঠিক আছে, তাকে আমি আমার যতটুকু আমি শিখেছি এটা বোঝাতে পারি কিনা, এটা এক। আরেকটা হলো হ্যাঁ, সহজ ইংরেজি পারি, ভালো। আচ্ছা, আর দ্বিতীয় যেটা বিষয় এটা হচ্ছে স্পোকেন ইংলিশ এক জিনিস, আর লার্নিং ইংলিশ বা ইংরেজি শেখা এটা হচ্ছে আরেক জিনিস। তো যারা স্পোকেনের জন্য কোনো একটা কোর্সে ভর্তি হয় তারা কিন্তু মোটামুটি ইংরেজি শিখে যায়, মানে মোটামুটি রিডিং পড়তে পারে, এবং কিছু জায়গাতে আচ্ছা আরেকজনে লিখেছেন যে কিছুটা পারি। হ্যাঁ, তো অনেক জায়গায় শর্তই থাকে যে আপনাকে রিডিং পড়া জানতে হবে, এরপরে আপনি তাদের কোর্সে ভর্তি হতে পারবেন, এরকম থাকে। তো আশা করি আপনাদের সবারই মানে অন্তত এতটুকু স্কিল আছে, কিন্তু এরপরেও আমরা একেবারে শুরু থেকে শুরু করছি, মানে একবারে শূন্য থেকে শুরু করছি। আপনারা আমাকে প্রত্যেকটা ক্লাসের পরে, মানে যারা ক্লাসটা করবেন, ফিডব্যাক দিবেন যে এই ক্লাসের ভিতরে কি ভুল ত্রুটি আছে এটা জানাবেন, অথবা কোন ব্যাপারটা ভালো লেগেছে এটাও জানাবেন, দুইটার একটা অন্তত জানাবেন। তো জানানোর জন্য আমরা দিনের বেলা একটা সেশনের আয়োজন করব, আমি গ্রুপে জানাবো, ওইখানে প্র্যাকটিস হবে, আর ক্লাসেও প্র্যাকটিস হবে, দুই জায়গাতেই ইনশাল্লাহ প্র্যাকটিস হবে। তো আজকে যেহেতু একেবারে প্রথম, তো চলেন শুরু করি। আমি বলেছিলাম একেবারে বাংলিশ দিয়ে শুরু করব। আমার কাছে মনে হয়েছে মানে আমি আমার বাচ্চাকেও যেন এইভাবে শেখাতে পারি, ঠিক আছে, যে একেবারেই কিছু জানে না তার জন্য বাংলিশ দিয়ে শেখাটা আমার মনে হয় যে ইফেক্টিভ। তো চলুন শুরু করছি। আমরা আস্তে কথা বলতে পারবো অনেক, তো একটা একটা করে শুরু করি। তো এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, শুধু ঘোষণা দেওয়ার জন্য যে আমরা বাংলিশ দিয়ে শুরু করছি। আচ্ছা, তো বাংলিশ কি? এটা কোনো ভাষা না। বাংলিশ মানে হলো ইংরেজি অক্ষর ব্যবহার করে আমরা বাংলা লিখব। এটা ইংরেজিতে মোট 26টি অক্ষর আছে। প্রথম অক্ষর হলো এ এবং শেষ অক্ষর হলো জি বা জেড। আর আমরা যখন পুরো বিষয়কে বুঝাতে চাই তখন বলি এ টু জেড বা এ টু জি। কোনো জিনিসের ক্ষেত্রে যদি বলি এ টু জি মানে হচ্ছে ওইখানের পুরো বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা হলো ইংরেজি বর্ণমালা। এখানে 26টা বর্ণমালা আছে। আমরা প্রথমে বাংলিশ উচ্চারণ শিখব, এরপরে ইংলিশ উচ্চারণ শিখব। তো চলুন আমরা দেখি। এইখানে যে উচ্চারণটা আছে এটা ইংরেজি শুদ্ধ উচ্চারণ না, হ্যাঁ, এটা ইংরেজিতে ভুল উচ্চারণ, কিন্তু মানে বাংলিশ হিসাবে এই উচ্চারণ না করলে আমাদের পরবর্তী অক্ষরের সাথে মিলবে না, যার কারণে এইভাবে আমাদের শিখতে হবে প্রথমে। এবং আমরা ছোটবেলায় এইভাবেই শিখে এসেছি যে এটা হলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, বা আমরা ডাব্লিউ পড়ছিলাম ছোটবেলায়। আচ্ছা, ডাব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে উচ্চারণ, আপনারা সবাই পারেন এগুলো, যার কারণে হচ্ছে আমি খুব মানে একটু দ্রুত পড়লাম। তো চলেন এর পরেরটাতে যাই আমরা। এখন হচ্ছে বাংলায় স্বরবর্ণ হলো 11টি, ব্যঞ্জন বর্ণ হলো 39টি, সব মিলিয়ে 50টি বর্ণ আছে বাংলায়। আর অপর দিকে ইংরেজিতে অক্ষর আছে মাত্র 26টি। এখন আমরা শিখবো 26টি বর্ণ দিয়ে কিভাবে 50টি বর্ণ লেখা যায়, মানে আমরা তো হচ্ছে বাংলা ভাষা লিখবো ইংরেজি অক্ষর ব্যবহার করে। আচ্ছা, সবার প্রথম হচ্ছে বাংলিশে স্বরবর্ণ। এখানে আছে আমরা যদি স্বরেও লিখতে চাই তাহলে ও ব্যবহার করব, ও, তাহলে স্বরেও হয়ে যাবে।
আচ্ছা, স্বরায়ের জন্য এ, রস্যইর জন্য আই। আবার আসলে ইংরেজিতে দীর্ঘ এগুলো নাই, হ্যাঁ। এরপরেও আপনি যদি লিখতে চান, অনেক সময় হচ্ছে আমরা যে টাইপ করি, হ্যাঁ, কিবোর্ডে টাইপ করি, তখন দীর্ঘই যদি বাংলা লিখতে চাই তখন বড় হাতের আই দিতে হয়, হ্যাঁ, তাহলে দীর্ঘই আসে। এরকম ইউ, এখানে আছে হচ্ছে বড় হাতের ইউ, হ্যাঁ, দীর্ঘ। রি এর জন্য ডাবল আর আই, এর জন্য হচ্ছে ই, এরপর ও এর জন্য ও আই, ও এর জন্য ও, আর এটা হলো ও ইউ। আচ্ছা, এখন দেখেন এটা যদি আমরা শিখি যে বাংলার স্বরবর্ণ ইংরেজির কোন অক্ষর দিয়ে লিখতে হয়, এবং নিচে আমরা শুধু স্বরবর্ণ থেকে 2-3টা শব্দ দিয়েছি। যেমন আমি যদি এই লিখতে চাই, এই, আমি বাংলা এই লিখবো কিন্তু ইংরেজির অক্ষর দিয়ে লিখবো, তাহলে আমাকে লিখতে হবে ই আই। তাহলে ইতে হচ্ছে, দেখেন ইতে কি, ইতে এ, এই যে ইতে এ, আর আইতে হলো রস্যই, এই হলো এই। আমি যদি লিখতে চাই ওই, তাহলে আমাকে ও দিতে হবে আর আই দিতে হবে, যেহেতু আই দিয়ে রস্যই হয়, তাহলে ওই। যদি লিখতে চাই আই, তাহলে সরায়া দিতে হবে, মানে এ দিতে হবে আর আই দিতে হবে, ঠিক আছে। মানে স্বরবর্ণ দিয়ে আরো অনেক শব্দ হয়, কিন্তু ওগুলো মিনিংফুল হয় না। তো আমরা এখানে কয়েকটা দেখলাম। এরপরে চলেন আমরা হচ্ছে বাংলিশে ব্যঞ্জন বর্ণ দেখব। যে আমরা যদি ক লিখতে চাই ক, তাহলে সাধারণত আমরা কে লিখি, কে। আচ্ছা, খ লিখতে চাইলে কে এইচ, চ লিখতে চাইলে সি এইচ, আর ছ লিখতে চাইলে সি ডাবল এইচ। যেহেতু এটা প্রথমবার এইচ সহই চ হয়েছে, এই জন্য এখানে আরেকটা এইচ যোগ হয়েছে। ট লিখতে চাইলে টি, ঠ লিখতে চাইলে টি এইচ। একইভাবে দেখেন এখানে মানে ইংরেজির তো অক্ষর কম, বাংলায় আবার বেশি, তো এখানে ট লেখার জন্য বড় হাতের টি দেওয়া হয়েছে, আর ত লেখার জন্য ছোট হাতের টি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ছোট হাতের টি দিয়ে এইচ দিলে এটা থ হবে। মানে পরের বর্ণটা লেখা খুবই সহজ, শুধু এইচ যোগ করে দিলেই হয়ে যাবে। একইভাবে গ যদি লিখি তাহলে জি, আর ঘ লিখলে জি এইচ, জ লিখলে জে জে এইচ, যে ড লিখলে ডি ডি এইচ, দ লিখলে ডি হবে আর হচ্ছে ডি এইচ। আচ্ছা, শুধু এই যে বর্ণগুলো আছে এগুলো একটু ভিন্ন, ঠিক আছে। বাকি এই যে এতটুকু হলো মানে বাংলা যে ক খ ঘ, মানে গ ঘ, এটার সিরিয়াল। আর এরপরে উঁ এর সিরিয়ালটা আমরা দেখি। এই যে উঁ ই মূর্ধন্য দন্তন্য, তো উঁ লেখার জন্য এন দেওয়া হয়, এর বড় হাতের এন আর জি। আর এরপরে হলো ইও যদি লিখতে চাই তাহলে দুইটাই বড় হাতের, এন জি কিন্তু একই জিনিস, দুইটাই বড় হাতের। মূর্ধন্য লিখতে চাইলে বড় হাতের এন, আর দন্তন্য লিখতে চাইলে ছোট হাতের এন। এরকম মানে একই জিনিস দিয়ে বোঝানো হয়েছে। এটা হচ্ছে অর্ধেক, আর বাকি অর্ধেক আছে এই পাশে। তো প লিখতে চাইলে পি, ফ লিখতে চাইলে পি এইচ দিলে হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু সরাসরি এফ আছে ইংরেজিতে, এই জন্য এফ দিয়ে ফ বোঝায়। আবার ধরেন ব লিখতে চাইলে ব, আবার ভ যদি লিখতে চান তাহলে বি এইচ দিলে ভ হবে, কিন্তু সরাসরি ইংরেজিতে ভি একটা অক্ষরই আছে, যার কারণে এটা দিয়েও মানে ভ লেখা যাবে। আর এমতে ম গেল। এরপরে এই জ লেখার জন্য জেড ব্যবহার হয়, র এর জন্য আর, ল এর জন্য এল। তারপরে এই যে স আছে স, এটার জন্য এস এইচ, কারণ হচ্ছে শুধু দন্ত সর জন্য এস ব্যবহার হয়, আর স এর জন্য এস এইচ ব্যবহার হয়। এটার জন্য বড় হাতের এস দিয়ে এরপরে এস ব্যবহার হয়। আর বাকি এইচ তে হলো হ, এরপরে হচ্ছে এই র এর জন্য বড় হাতের আর। স্বাভাবিক যে র আছে এটার জন্য কিন্তু ছোট হাতের আর, আর এটার জন্য বড় হাতের আর। এরপর হলো এটার জন্য আবার এইচ যুক্ত করা, এটা যেহেতু হচ্ছে মহাপ্রাণের শব্দ এই জন্য। আর অন্তঃস্থের জন্য ওয়াই, এটার জন্য টি। দেখেন তাহলে আমরা দেখলাম যে ট এর জন্য বড় হাতের টি, ত এর জন্য ছোট হাতের, এবং খণ্ডত এটার জন্য ছোট হাতের টি ব্যবহার হয়। আচ্ছা, এরপরে এই যে অনুসারের জন্য হচ্ছে এনজি, হ্যাঁ, দুইটাই ছোট হাতের। দেখেন এগুলোর মধ্যে কিন্তু কোনোটা দুইটা ছোট হাতের নাই, দুইটাই ছোট হাতের। আর এটার জন্য হচ্ছে কুলন বা বিসর্গ, বিসর্গ অবশ্য ভিন্ন বাটনে থাকে। আর চন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কিবোর্ডে আমি যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের 7 বাটনের ভেতরে থাকে। এটা হলো টি ওয়াই ইউ এর উপরে যে নাম্বার থাকে ওই নাম্বারের 7 এর ভেতরে চন্দ্রবিন্দু থাকে। তো এই হচ্ছে মানে
ইংরেজির অক্ষর দিয়ে বাংলার কোন অক্ষর লিখবো, মানে কোনটা দিয়ে কি লিখবো এইটা। এরপরে চলেন আমরা যদি এবার একটু উদাহরণ দেখি। তাহলে ধরুন আমি আম লিখতে চাই, তাহলে আমরা জেনেছি যে সরায়াতে এ দিয়ে সরায়া লেখা হয়, আর এম দিয়ে ম লেখা হয়, তাহলে আম হয়ে গেল এ এম আম। যদি আমরা ইট লিখতে চাই, ইট, তাহলে আই দিব, আই দিয়ে রসই, আর টি দিয়ে ট, ইট। অবশ্য আপনি যদি মানে এইভাবে লিখলেও হয়, মানে বোঝা যায় যে এটা ইট। এখন আপনি যদি এখানে বড় হাতের টি দেন তাহলে আরো পরিষ্কার হয়ে গেল যে এটা হচ্ছে ইট, ঠিক না? আচ্ছা, উট, উট যদি লিখি তাহলে এই যে ইউ দিয়ে উ হলো, এরপরে টি দিলাম, উট হয়ে গেল। এক, তাহলে এই যে ই দিয়ে এ আর কে দিয়ে ক, এক। আমরা এখানে বেশি উদাহরণ দিইনি, মাত্র 4টা উদাহরণ, কারণ হচ্ছে কার ছাড়া শব্দ শুনতে খুব একটা ভালো লাগে না। এখানে দুই একটা অর্থওয়ালা শব্দ আছে, বাকিগুলো খুব একটা সুন্দর না। এরপরে চলেন ফলা। ফলা সেম ইয়ের মতো, আমরা যে স্বরবর্ণ শিখে এসেছি এখানে, যেমন সরয়, এটার তো আর ই হয় না, মানে ফলা হয় না, সরায়ার হয়। তাহলে সরায়ার ফলা না, সরি, কার, কার সরায়াতে কি আকার, তো আকারও এই দিয়ে লিখতে হয়, রস্বইতে রস্বইকার, এটাও আই দিয়ে লিখতে হয়, সেম জিনিস। এই জিনিসটা আমরা এখানে আবার দেখি, চলেন এই দেখেন, এখানে হচ্ছে যে আকার, সরায়াতে আকার এ দিয়ে, এরপরে রস্বইকার আই দিয়ে, দীর্ঘইকার এটা হলো বড় হাতের আই দিয়ে, সেম জিনিস, মানে কোনো পরিবর্তন নাই, ইংরেজির ভিতরে কোনো পরিবর্তন নাই। ইংরেজির কারও যেভাবে লিখতে হয় আর মূল অক্ষরও একইভাবে লিখতে হয়। দেখেন ইংরেজিতে ফলা লেখার জন্য মূল অক্ষরই লিখতে হয়, যেমন ম ফলা যদি দেন তাহলে ম। হ্যাঁ, এখানে তো আমরা কাঠটা দেখিয়েছি উপরে, আর ফলার ব্যাপারে নিচে বলা হচ্ছে যে ম ফলার জন্য ম দিবেন মানে এম, ব ফলার জন্য ব দিবেন মানে হচ্ছে বি, ঠিক আছে, যদি কোনো কোথাও ফলা হয়। আচ্ছা, তাহলে এইভাবে লিখবেন। এরপরে হচ্ছে দেখেন, আপনি যদি কার বুঝতে চান যে কোন মানে আকার, রস্বইকার এগুলো শিখতে চান, তাহলে এখান থেকে ধারাবাহিক নিচের দিকে পড়তে হবে। যেমন কে দিয়ে হচ্ছে ক, তাহলে কে এ কা, কে আই কি, কে ইউ কু, তারপর হচ্ছে কে আর আই ক্রি। এখন আপনি এখানে ডাবল আর দিতে পারেন, আমরা শিখে আসছি কিন্তু হচ্ছে ডাবল আর আই মানে হচ্ছে রিকার, ঠিক আছে, কিন্তু এইটুকু দিলেও বাংলিশ উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে। খ যদি দেন তাহলে দেখেন কে ইচ মানে খ, আমরা শিখে এসেছি, তাহলে খা লিখতে চাইলে শুধু আকার দিতে হবে, খি লিখতে চাইলে রস্বই মানে আই দিতে হবে, খু লিখতে চাইলে ইউ, তারপর হচ্ছে খ্রি লিখতে চাইলে আর আই দিতে হবে। একইভাবে প্রত্যেকটা সেম জিনিস, তাহলে জি এ আই ইউ আই মানে আর আই, একইভাবে এটার ভেতরেও। তো ঘ লেখার জন্য তো জি এইচ দিতে হয়, সাথে এ দিতে হবে, তাহলে ঘা হবে। তারপরে আই ইউ এগুলো দিলে অন্যান্য বিষয়গুলো হবে। চয়ের ক্ষেত্রেও সেম জিনিস, এগুলো আপনি একটু দেখে নেবেন। আবার এইখানে আছে হচ্ছে বাকিগুলো, মানে এখানে তো রিকার পর্যন্ত আছে, যে ক কা কি কু ক্রি এ পর্যন্ত আছে। এর পরেরটা আছে হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায়। তো আমি এগুলো ছোট ছোট পৃষ্ঠা কেন করেছি, যেন আমাদের বুঝতে সহজ হয়, একেবারে পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। এখানে দেখুন যে কে ই মানে হচ্ছে একার, এই যে কে এর সাথে কে তো হচ্ছে ক, আর এটা হচ্ছে একার। এরপর হচ্ছে ওইকার যদি লিখতে হয় তাহলে কে ও আই কই, ঠিক আছে, এরকম। আর যদি কো লিখতে হয় তাহলে কে ও দিলেই হবে, কে ও কো ওকার। আর ওকার যদি দিতে হয় তাহলে কে ও ইউ দিতে হবে, কৌ, হ্যাঁ এরকম হবে। আর কং যদি লিখতে হয় কখনো, কং অনুসার দিয়ে কিছু লিখতে হয়, তাহলে কে এনজি দিলেই হয়ে যায়, কিন্তু ও দিলে আরেকটু ন্যাচারাল শোনাবে, মানে শুনতে একটু ভালো লাগবে। ক, এটার ভিতরে কিন্তু একটা অ আছে, ক, ক যোগ অ এরকম থাকে বাংলাতে, যার কারণে কে এনজি দিলে কং হয় আমাদের হিসাব অনুযায়ী, মানে আমরা যতটুকু দেখেছি, কিন্তু ও দিলে আরেকটু বেশি সুন্দর শোনাবে। এই তো প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা, দেখেন খ গ, হ্যাঁ ঘ চ সব একই কথা। এবার চলেন আমরা হচ্ছে একটু উচ্চারণ দেখি, কারওয়ালা শব্দ যেগুলো আছে এগুলো। যেমন আমরা মা লিখতে চাই তাহলে লিখবো এম এ মা, এম তে ম আর এতে আকার মা। বাবা লিখতে চাইলে বি তে ব আর এতে আকার বা, বা দুইবার লিখলেই বাবা হয়ে যাবে। দাদা সেম জিনিস, দিতে দ, মানে যদি বড় হাতের ডি দেন তাহলে ড হবে ড, আর যদি ছোট হাতের ডি দেন তাহলে দ হবে, এই আর কি। তাহলে হচ্ছে ডিতে দ আর হচ্ছে এতে আকার, তাহলে দা দা দাদা। ফুল যদি লিখতে চাই তাহলে এফ ইউ এল ফুল, ইউতে রস্য উকার, ফুল।
আবার যদি আপনি পি দিয়ে লিখতে চান PHUL তাহলেও হবে, যেহেতু প ফ, এই জন্য। এখানে দেখেন পাখি, PA পা, KHI খি, পাখি। মাছ, MACH মাছ, MA মা, CH মানে হচ্ছে চ হয়, কিন্তু আপনি আরেকটা ছ দিলে মানে আরেকটা এইচ দিলে ভালো হয় সবচেয়ে, তাহলে হচ্ছে ছ একবার স্পষ্ট হয়ে যায়, মাছ। ঠিক আছে, এই বিষয়টা আমরা দেখলাম। এরপরে চলেন, কিছু শব্দ একটু ভিন্নভাবে লিখলে শুনতে ভালো লাগে, ওই যে ন্যাচারাল বললাম, ওইটা শুনতে ভালো লাগে। যেমন ধরেন আমরা কি শিখে আসলাম যে এসতে দন্তস্ব হয়, আর কে তে ক, এতে আকার, এলতে ল, তাহলে সকাল। হ্যাঁ, লিখলাম। কিন্তু এটা যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য পড়তে একটু কষ্ট। তো এইভাবে না পড়ে আপনি যদি, আমরা কিভাবে উচ্চারণ করি, স, আমরা কিন্তু দন্তস্বকে স উচ্চারণ করি না। হ্যাঁ, তো স বলি, স এর ভিতরে মানে একটা জোর আছে বেশি, এই জন্য যদি আমরা SH দিয়ে লিখি এটাকে, যে SH স, তারপরে স বলার সময় একটু টান দেই না, স, তো এটার জন্য একটা ও দেই, তাহলে SHO স, তারপরে KAL কাল। ঠিক আছে, তাহলে সকাল, মানে এই সটা লেখার জন্য এই তিনটা যদি দেই তাহলে এটা শুনতে বেশি ন্যাচারাল শোনায়, মানে পড়তে আরাম লাগে। সকাল মানে এটা পড়ার চেয়ে এটা পড়তে বেশি ভালো লাগে। একইভাবে ধরেন আমরা সন্ধ্যা লিখতে চাই, এখানে কিন্তু দন্তস্ব আছে, তো দন্তস্বর জন্য যদি আমরা একসাথে এই তিনটা ব্যবহার করি, SHO, এরপর হচ্ছে N মানে দন্তন্য, এরপরে ধা তো লেখাই আছে, হ্যাঁ, DHA ধা, সন্ধ্যা। তাহলে এইভাবে লিখলে পড়তে বেশি ন্যাচারাল লাগবে। ধরেন গল্প লিখতে চাই, তাহলে জিতে গ, এলতে হচ্ছে ল, পিতে প, গল্প, এই তিনটা লিখলেই হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমরা যদি এইভাবে লিখি GO গ, মানে GOL গল, এই যে একটু টান দেই, যে টানের জন্য যদি একটা করে ও ব্যবহার করি, আর PO প, ঠিক আছে, তাহলে এটা শুনতে বেশি ভালো লাগবে, বা যে পড়বে তার কাছে এটা পড়তে আরাম লাগবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সকাল, সন্ধ্যা, গল্প। এবার চলেন একটা ছোট্ট গল্প আমরা দেখবো, যেটা আমরা বাংলিশে লিখেছি মানে চর্চা করার জন্য। তো এইখানে গল্পটা প্রথমে আমরা একটু পড়ি, ছোট গল্পটা 4 লাইনের একটা গল্প। একটা ছোট্ট পাখির গল্প, সে সকালে ঘুম থেকে উঠতো, ফুলের সাথে খেলা করত, সন্ধ্যায় বাড়ি ফিরে যেত। এইটুকুই গল্প। এখন এই গল্পটা আমরা বাংলিশে লেখার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। একটা একটা কিভাবে লিখবো, মানে যারা ইংরেজি শব্দ দিয়ে বাংলাতে মেসেজ করতে চান, হ্যাঁ, তো তাদের জন্য এটা হচ্ছে একটা, ই দিয়ে কি হয়, এ হয়, কে দিয়ে ক হয়, তারপর হচ্ছে TA টা, একটা। এরপরে ছোট্ট, ছ হয় কি দিয়ে, CH, ডাবল এইচ দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এইটুক দিয়েও হয়ে যায়। আচ্ছা, তো এরপরে হচ্ছে ও দেওয়া হয়েছে, ওকার, দেখেন এই যে ছোট্ট, ছোট্ট, তাহলে ডাবল টি আছে কারণ ট ট এখানে সংযুক্ত, আর এখানে ওটা দেওয়া হয়েছে আর একটু ন্যাচারাল করার জন্য। ঠিক আছে, ছোট্ট, এই যে ট বলে একটু, যেখানেই আপনার মানে থেমে যায় না, কথা থেমে যায় না, ধরুন যে এক এক থেমে গেছে, কিন্তু ট থামে নাই, চলতেছে, যেখানে চলবে ওইখানে যদি আপনি একটা ও দেন তাহলে এইটা কি হবে, শুনতে বেশি ভালো লাগবে। এরপরে দেখেন পাখির, PA পা, তারপরে KHIR, KHI খি, আর আর মানে হচ্ছে র, পাখির। এখানে যে ক্ষীর আটকে গেল, এখানে কিন্তু আমরা ওটা ব্যবহার করছি না। ঠিক আছে, এরপরে দেখেন গল্প, তো এই যে গল্প তো একটু আগে শিখে আসলাম, GOLPO, গল্প। তাহলে একটা ছোট্ট পাখির গল্প। আমি প্রত্যেকটা শব্দ নিচে নিচে দিয়ে দিয়েছি যেন আপনি বুঝতে পারেন যে কোনটা কোনটা। এবার আসেন সে, এই যে সে, সে আমরা SE দিলেই সে হওয়ার কথা, কিন্তু শুনতে ভালো শোনাবে সে, যেহেতু আমরা দন্তস্ব, তালব্য স এগুলো কিন্তু একই টাইপের উচ্চারণ করি, ঠিক না, তো যার কারণে তালব্য স্বরের মতো করে লিখলে এটা ভালো দেখাবে, সে, SHE, সে। আচ্ছা, তো বাংলাতে এটাকে সেই পড়ে। এরপরে সকালে, যে স কা, KAKLA, লে, সকালে। ঘুম, তাহলে GH মানে ঘ, ইউ, রস্যকার এম, ঘুম, সে ঘুম। থেকে, তাহলে হচ্ছে TH থ, আর এটা হচ্ছে একার, আর কে মানে ক, একার। ঠিক আছে, থেকে। উঠতো, ইউ, ইউ হচ্ছে উ, দেখেন ইউ যখন শুরুতে ব্যবহার হচ্ছে তখন মূল অক্ষর, কিন্তু যখন ভেতরে ব্যবহার হয়, যেমন এই যে ঘুম, ভেতরে ব্যবহার হচ্ছে রস্য উকার, আর শুরুতে ব্যবহার হলে রস্য উ। ওই যে বললাম না যে স্বরবর্ণের ক্ষেত্রে সে উ হবে,
মানে প্রথমে হইলেই স্বরবর্ণ হবে, আর যদি ভেতরে হয় তাহলে কার হয়ে যাবে এরকম। ইউ, ইউ মানে হচ্ছে উ, এরপর হচ্ছে টিএইচ, ঠ। টিএইচ বলতে এটা বড় হাতের টি দিলে তাহলে বুঝতে সহজ আর কি, কিন্তু লেখার সময় আমরা আসলে অত বড় হাতের ব্যবহার করি না, বুঝার জন্য এটা বললাম যে টি দিয়ে ট হয়। ঠিক আছে, তাহলে টিএইচ উঠ, তারপর হচ্ছে আবার দেখেন টি ও তো, ঠিক আছে, তাহলে উঠতো। এবার দেখেন সে সকালে ঘুম থেকে উঠতো। ঠিক আছে, এরপরে আসেন ফুলের, এফ ইউ এল, ফুল, এই যে একার, এটা হচ্ছে একার আর ফুলের। সাথে, এটা হচ্ছে সা থে, টিএইচ থ হয়, একার সাথে। খেলা, এই যে কে এইচ খ, একার এল এ লা, খেলা। করতো, কে ও আর, কর, টি ও, করতো। ফুলের সাথে খেলা করতো। এরপরে সন্ধ্যায়, আমরা সন্ধ্যা বানান কিন্তু একটু আগে দেখে আসছি, ঠিক আছে না, এই যে হচ্ছে শন, শন, তারপরে এখান থেকে হচ্ছে ধা, অন্তস্থ, সন্ধ্যায়। বাড়ি, বি এ বা আর আই রি, ঠিক আছে। এখন এই বড়, এই যে এখানে যে র আছে, এটার জন্য আপনি বড় হাতের আর লিখতে পারেন, ঠিক না, কিন্তু ছোট হাতের আর লিখলেও এটা আমরা পড়তে পারি সুন্দর, যে বাড়ি। উচ্চারণ তো র এর মতোই হয়। এরপরে ফিরে, এই যে এফ আই, ফি, আই হচ্ছে রস্বইকার, ফি, রে আর ই, রে, ফিরে যেত। তারপর হচ্ছে জে ই, যে, আর টি দিলেই ত হয়ে যায়, কিন্তু ও দিলে শুনতে ভালো শোনাবে, ঠিক আছে, যেত। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাংলিশে একটা গল্প, এটা হচ্ছে শেখার জন্য, ঠিক আছে। এরপরে আসেন আমরা যদি বাংলিশে ভুল শুদ্ধ দেখি, মানে এতক্ষণ পর্যন্ত আমাদের বাংলিশ শেখা মোটামুটি শেষ। এখন ভুল শুদ্ধ অনেকেই আছে বাংলিশে টাইপ করতে গিয়ে মানে ভুল লিখে, ঠিক আছে, তো পরের জন যিনি পড়বে মেসেজটা, সে হচ্ছে ঠিকঠাক মতো পড়তে পারে না। আমি লিখে এইভাবে যে এ এম ই, তাহলে ই দিয়ে কিন্তু এ কার বোঝায়, অথবা হচ্ছে এ বোঝায় সরাসরি, তাহলে আ মে হলো, এটা আ মে, আমি কিন্তু হইলো না, তাহলে আমি শুদ্ধভাবে কিভাবে লিখবো, এ এম আই, আমি। আচ্ছা, ধরুন আচ্ছা লিখবেন, তো আচ্ছার ভিতরে এইভাবে লেখে এ সি সি এইচ, অথবা ডাবল এস এ, এইভাবে লিখে। তো এইভাবে লিখলে কিন্তু এটা পড়তে অত কমফোর্ট হয় না, মানে আরাম লাগে না পড়তে। তো আপনি আরামে পড়তে চাইলে এইভাবে লিখতে পারেন, এ সি, মানে দুইটা দিতে পারেন, যে প্রথমে হচ্ছে চ, ঠিক না, তাহলে এ সি এইচ চ, এরপরে সি এইচ এ, ডাবল এইচ এ, ছা, এভাবে। কিন্তু এই সংক্ষেপে এইভাবে লিখলেও লেখা যায়, যে এ সি সি এইচ এ, আচ্ছা। এরপরে দেখেন এটা, তো এটার মধ্যে অনেকে এ দিয়ে লিখে, এ কিন্তু এ বোঝায় না, মানে এই যে ইংরেজির এটা, এটা কিন্তু বাংলার এ বোঝায় না। বাংলার এ কোনটা বোঝায়, এটা হচ্ছে এই যে এটা ই, ই, এটা হচ্ছে বাংলার এ বোঝায়। তাহলে এটা লিখবো কি দিয়ে, ই দিয়ে, ই দিব, এরপরে টি, এটা, এটা। এত যদি লিখতে চাই এত, তাহলে কিন্তু এরকম অটো লিখবো না, এখানে যেরকম, এরকম কিন্তু লিখবো না, লিখবো হচ্ছে ই দিয়ে, কারণ ই বাংলার এ বোঝায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এ, তো, এত। ধরেন এই যে এখানে একটা শব্দ আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভুল শব্দ, তো এটা হচ্ছে পাশে, হ্যাঁ, তো পাশে শুদ্ধ করে এইভাবে লিখতে হয়, এই পাশে যেটা আছে, তাহলে পি এ, পা, তারপর হচ্ছে সে সবসময় যে তালব্য স দিয়ে হইলেও এইভাবেই লিখবেন, দন্ত স দিয়ে লিখলেও এভাবেই লিখবেন, কারণ উচ্চারণ তো একই রকম, এই জন্য এইভাবে লিখলে তাহলে ভালো হবে, পাশে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে বলেন, অনেকে লিখে হচ্ছে বলেন, তো এ দিয়ে ইংরেজিতে ই হয়, মানে লে এরকম, বা এ এরকম উচ্চারণ হতে পারে, কিন্তু বাংলিশে তো হবে না, ঠিক না, হচ্ছে বলান হয়ে গেছে এটা হিসেবে। তাহলে বলেন লিখতে হবে এইভাবে, বি ও ব এল ই এন, বলেন, ঠিক আছে। এরপরে ভাই, তো ভাই অনেকে লেখে বি এ আই, ভাই, ঠিক আছে, তো বি এ আই বাই হয়, বাই মানে ব হয়, এই ব হয়, বাই। তো আপনি যদি ভাই লিখতে চান তাহলে অন্তত এইচ দেওয়া দরকার, বি এইচ এ আই, ভাই, অথবা সরাসরি ভি এ আই দিলেও হয়, ভাই, ঠিক আছে। চলেন আরো কিছু উদাহরণ দেখি, যেন একবারে ক্লিয়ার হয়ে যায়, আমি দেখাচ্ছি, পরবর্তী প্র্যাকটিস কিন্তু করতে হবে, ঠিক আছে। মানে কেউ যদি নতুন হন তাহলে প্র্যাকটিস করবেন, কিন্তু আশা করি আপনারা এগুলো সবই জানেন, কিন্তু এরপরেও আমি ব্যাপারগুলোকে দেখাচ্ছি, যেহেতু একবারে শূন্য থেকে শুরু করছে। তুমি, তুমি অনেকে এইভাবে লেখে টোমে,
হ্যাঁ, টোমে, টোমে না কিন্তু, এটা হচ্ছে তুমি। এই যে TUMI, তুমি, এভাবে লিখতে হবে। তুই, হ্যাঁ তুই লিখতে এরকম টয়, টয় না কিন্তু, এটা হচ্ছে TUI, তুই, এভাবে লিখতে হবে। এরপরে ঘুম, হ্যাঁ এভাবে লিখে। গম, হ্যাঁ গম লিখলে কিন্তু হবে না, কি লিখতে হবে? GH ঘ ইউ রস্যকার এম, ম, ঠিক আছে, ঘুম, এভাবে। দে, দে কে দা, দা লিখলে হবে, লিখতে হবে হচ্ছে DE, দে। এখানে, অনেকে এইভাবে লিখে একানা, একানা, অথবা একানে, এরকম লিখে। তো এখন কিভাবে লিখতে হবে? এই যে এটা দিয়ে, এটা হচ্ছে এ, তারপর KH খ আকার এখা নে, NE নে, এখানে। এরপরে হচ্ছে খাও, দেখেন এটা হচ্ছে কাউ, কাউ এসে, এটা খাও লিখতে হবে KHA। তারপরে এখানে আপনি ও দিতে পারেন, ও দিলে সমস্যা নাই, W দিলেও হয়, ও দিলেও হয়, খাও, ঠিক আছে। ওয়াও আছে না, ওয়াও শব্দ, ওয়াও এর মধ্যে কিন্তু W, তো সমস্যা নাই, এটা ইংরেজি, আমরা বাংলাদেশ লিখতেছি, ও দিলেই হবে, এখানে W লাগবে না। এরপর হচ্ছে কেমন, যে এটা হচ্ছে কামান হয়ে গেছে, কামান। অনেকেই ইংরেজিতে কিন্তু মেসেজ করে, আমি হোয়াটসঅ্যাপে তো আমার প্রতিদিন প্রচুর মেসেজ আসে, ঠিক আছে, আমি একটু আগেও চেক করেছি, দেখেন এখানে হলো 13 মেসেজ জমা হয়েছে। তো অনেক মেসেজ আসে, অনেকে হচ্ছে আমাকে ইংরেজি লেখে, এখন মানে ইংরেজি বলতে কি, ইংরেজি শব্দ দিয়ে বাংলা লিখে, মানে বাংলিশ যেটা শিখতেছি এরকম মেসেজ করে, কিন্তু অনেকের মেসেজ পড়ে আমি বুঝি না, পরে ChatGPT কে দিয়ে এরপরে আমার বুঝতে হয় যে কি লিখছে, মানে মাঝে মধ্যে বেশি থাকে আর মাঝে মধ্যে আছে বোঝা যায়। আচ্ছা, তো এ কামান না লিখে আমরা লিখবো এইভাবে, কেমন, KEMO, ম এন। তো এম ও না দিলেও হইতো কিন্তু, যে এম মানে হচ্ছে ম, এন মানে হচ্ছে ন, কেমন। কিন্তু আপনি যদি ও দেন তাহলে এটা পড়তে আরো বেশি স্মুথ হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা বাংলাদেশের কিছু বিষয় বুঝলাম, আমাদের বাংলাদেশ শেখার শেষ, ঠিক আছে। তাহলে আমি আশা করছি মানে যদি এগুলো কেউ নতুন হয় এবং সে চর্চা করে এই কয়েকটা পৃষ্ঠা, তাহলে আশা করি সে মানে ইংরেজি শব্দ দিয়ে বাংলাতে লিখতে পারবে। হ্যাঁ, যদি সে বাংলা পারে, শিক্ষিত হয়, তাহলে সে এইগুলা লিখতে পারবে। এখন হোমওয়ার্ক কি? এই হোমওয়ার্কটা সবাই করবেন, ঠিক আছে, আপনারা যদিও পারেন এরপরেও করবেন, যেহেতু আমরা শুরু করছি, করবেন। আর খুব শীঘ্রই আমাদের হচ্ছে স্পিকিং বা অন্যান্য বিষয়েও মানে শুরু হবে। তো এখানে একটা হোমওয়ার্ক দিয়েছি আমি, এটা হচ্ছে নিজের সম্পর্কে কিছু কথা, দেশ সম্পর্কে কিছু কথা, আর ইংরেজি সম্পর্কে কিছু কথা, এগুলো আমাদের বাংলিশে লিখতে হবে। আমি বাংলা লাইনগুলো দিব, আপনাকে বাংলিশে লিখতে হবে, লিখে গ্রুপে পোস্ট করে জমা দিবেন, ঠিক আছে। আপনি লিখতে বলতে আপনি যদি খাতায় লিখেন, যেমন আপনার হাতে খাতা আছে, কলম আছে, তাহলে খাতায় লিখে একটা পিকচার তুলে জমা দিয়ে দিবেন, এটাও হতে পারে। আবার আপনি যদি সরাসরি কম্পিউটারে টাইপ করে বা মোবাইলে টাইপ করে পোস্ট করে দেন, ওইটাও হবে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি খাতায় লিখেন, ঠিক আছে। কিন্তু মানে সরাসরি লিখে টাইপ করে পোস্ট করে দিলেও কোনো সমস্যা নেই, মানে আপনি দিতে পারেন। এখানে কি কি লেখা আছে? আমার নাম মারুফ, আমি বাংলাদেশে থাকি, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি নতুন কিছু শিখতে পছন্দ করি, আমি প্রতিদিন বই পড়তে ভালোবাসি, আমি মানুষের সাহায্য করতে ভালোবাসি। এই যে কয়েকটা লাইন আছে, 6 লাইন আছে, এইটা আপনি বাংলিশে লিখবেন, লিখে জমা দিয়ে দিবেন। বাংলাটা লিখতে হবে না, সরাসরি বাংলিশে লিখে জমা দিবেন। এটা হচ্ছে 1। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে দেশ সম্পর্কে, আপনি চাইলে এখানে নিজের নাম লিখতে পারেন। আচ্ছা, দেশ সম্পর্কে, আমার দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশ একটি সবুজ ও সুন্দর ও সবুজ দেশ, বাংলাদেশের 6টি ঋতু আছে, আমাদের দেশে অনেক নদী আছে, আমাদের জাতীয় পতাকার রং সবুজ ও লাল। এরপর হলো আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আচ্ছা, এরপর ইংরেজি সম্পর্কে, ইংরেজি একটি ভাষা, অনেক মানুষ ইংরেজিতে কথা বলে, আমি প্রতিদিন ইংরেজি শিখি, ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, আগে আমি শেখার সুযোগ পাইনি, এখন নতুন করে শিখতে শুরু করেছি। তাহলে এই যে 3টা পৃষ্ঠা আছে, এগুলো কি করতে হবে? বাংলিশে লিখে জমা দিতে হবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। তো এতক্ষণ পর্যন্ত আমরা বাংলিশ দেখলাম, আমরা যেহেতু মানে বেশিরভাগ এখানে যারা জয়েন করেছি বেশিরভাগই আছে ইংরেজিতে মোটামুটি রিডিং পড়তে পারে, ঠিক আছে, এরকম যেহেতু সবাই, এই জন্য আমরা যদি একেবারে নতুন হলে এতটুকুই আজকের ক্লাস থাকতো, এতটুকু হলেই শেষ হয়ে যেত ক্লাস, এরপরে প্র্যাকটিস হইতো, শেখা হলে পরবর্তী ক্লাস আসতো। কিন্তু যেহেতু আমরা সবাই মোটামুটি এগুলো পারি, এই জন্য ক্লাসগুলো একটু বড় বড় হবে, যেন একটা ক্লাসে আমরা আরেকটু
মানে বেশি জানতে পারি, এবং যেখানে প্র্যাকটিস করার বিষয় থাকবে বিশেষ করে স্পোকেনের সময়, তখন আমরা প্র্যাকটিসে যাব। তো বাংলিশ যখন আমাদের শেষ হবে, মোটামুটি অক্ষরের সাথে আমরা পরিচিত হব, তখন আমরা ইংরেজি শুরু করব। ঠিক আছে? বা আপনি যদি আপনার ছেলে মেয়েকে শেখান, তাহলে যদি এই ফরম্যাট আপনার কাছে ভালো লাগে এভাবে আপনি শেখাতে পারেন। আচ্ছা, অথবা আপনি নতুন কিছু যুক্ত করলেন, এবং কি যুক্ত করলে ভালো হবে এটা পরামর্শ দিলেন, আমরাও শিখলাম, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখালাম, হতে পারে। আচ্ছা, আমরা যেহেতু ইংরেজি শিখতে দেরি করেছি, অনেক পরে এসে শিখছি, তো আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে অন্তত যেন এটা না হয়, যেন তারা ছোটকাল থেকেই শিখতে পারে। হ্যাঁ, এমন যেন হয় যে ক্লাস 3 বা 4 এ গিয়ে সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে অন্তত মানে ইংরেজি নিয়ে আর কোনো প্রেশার থাকলো না, মানে তার কাছে বিশ্বের দরজা উন্মুক্ত থাকলো। সে যে কোনো দেশের মানুষের সাথে, যে কারো সাথে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে কথা বলতে পারবে, তার বিজনেসের বিষয়ে, তার যে কোনো লার্নিং এর বিষয়ে, যে কোনো বিষয়ে। মানে তার জন্য বাংলা পারলে শুধু বাংলাদেশের মানুষের সাথে আমি কথা বলতে পারবো, আর ইংরেজি পারলে আমি বিশ্বের যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবো। মানে এই একটা ভাষা শেখার কারণে আপনার পুরো বিশ্ব আপনার জন্য উন্মুক্ত থাকলো। পরে আপনি কোনো কাজ করলেন না করলেন এটা পরের বিষয়, কিন্তু আপনার তো বাধাটা থাকলো না যে আমি ইংরেজি না জানার কারণে আমি অন্য দেশে গিয়ে এগুলো করতে পারছি না। তো আমি খুব অল্প অল্প ইংরেজি জানি, কিন্তু এরপরেও মানে এই ভাষাটা আমি যখন বাইরে গিয়েছিলাম আমার কাজে লেগেছে, অনেক, এতটুকুই কাজে লেগেছে। তো যদি বেশি জানতাম তাহলে আরো অনেক বেশি কাজে লাগতো। তো চলুন এরপর আমরা এখান থেকে দেখি। এখান থেকে আমাদের ইংরেজি শুরু হচ্ছে, বাংলাদেশের চ্যাপ্টার ক্লোজ। হ্যাঁ, কিন্তু হোমওয়ার্ক কিন্তু জমা দিতে হবে, হোমওয়ার্ক জমা দিবেন, পারলেও জমা দিবেন, আমিও দিব, আপনারাও দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলেন ইংলিশ। হ্যাঁ, ইংলিশকে আমরা বাংলায় বলি ইংরেজি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ভাষা এবং আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষা মানে হচ্ছে এটা সব দেশে ব্যবহার হয়, অফিস আদালতে ব্যবহার হয়। আমরা যেরকম ইংরেজি পারি না, হ্যাঁ, আমরা ধরেন বাংলা পারি, ইংরেজিটা ঠিকঠাক মতো পারি না, তো অন্য এক দেশের মানুষ, ধরেন সৌদি আরবের মানুষ, তারা হয়তো আরবিটা সুন্দরভাবে পারে, ইংরেজিটা পারে না, হইতে পারে। কিন্তু বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা কিন্তু ইংরেজি খুব ভালো পারে, আবার সৌদি আরবেরও অনেক মানুষ আছে যারা ইংরেজি অনেক ভালো পারে। তো এরকম প্রত্যেক দেশের মানুষই নিজের ভাষার পরেই যে ভাষাটা শেখে এটা হচ্ছে ইংরেজি। ঠিক আছে? তো এই জন্য মানে ইংরেজি ভাষাতে যারা শিক্ষিত মানুষ তাদের সাথে আপনি হচ্ছে কথা বলতে পারবেন, যে কোনো দেশের মানুষ হলে। কিছু মানুষ তো থাকবেই যারা হচ্ছে ইংরেজি পারবে না। আচ্ছা, তো এই জন্য এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা, মানে আন্তর্জাতিক ভাবে এটা পুরো পৃথিবীর জন্য এই ভাষাটা চলে। তো এটা শিখলে আমাদের কি লাভ হবে এটা বললাম। এবার চলেন, এবার হচ্ছে প্রতিটি ভাষা তৈরি হয় 3টা জিনিস দিয়ে। 1 নাম্বার হচ্ছে অক্ষর, 2 নাম্বার বাক্য মানে শব্দ, 3 নাম্বার হচ্ছে বাক্য। মানে প্রথমে হচ্ছে অক্ষর শিখি আমরা, ক খ, এরপরে শব্দ শিখি যেমন কথা, বলা, এগুলো কিন্তু প্রত্যেকটাই শব্দ, এটা নিজেও একটা শব্দ। আচ্ছা, এরপরে বাক্য, 3টি জিনিস দিয়ে এটা একটা বাক্য। প্রতিটি ভাষা তৈরি হয়, এটা একটা বাক্য। ঠিক আছে? মানে কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়, মানে পুরো লাইন, আমরা যখন পুরো একটা কথা বলি এটা হচ্ছে একটা বাক্য। তাহলে এই 3টা জিনিস লাগবে কোনো ভাষা শেখার জন্য। তাহলে আমরা ইংরেজি শিখবো, তাহলে ইংরেজিতে অক্ষরকে বলে লেটার। কি বলে? আমরা বলি লেটার, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে লেটার, আরও উচ্চারণ হয় না। মানে আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, তাহলে আপনাদের মানে কমফোর্ট হইতে সহজ হবে, এই জন্য বলি। এটা হচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু এমন জানি যে এইটা শুদ্ধ, এটা ভুল, কিন্তু এরপরও আমরা জোর করে ওই ভুলটা বলতে মানে পছন্দ করি। ধরুন শুদ্ধ ভাষা, হ্যাঁ, আপনি জানেন যে এসো এটা হচ্ছে শুদ্ধ, কিন্তু আমরা কি বলি? আসো, এটা বলি না। কারণ হচ্ছে আমার মধ্যে মেনে নেওয়ার মাইন্ডসেট নাই। যে আমি একটা সুন্দর জিনিস পেয়েছি এরপরও আমি অসুন্দরের মধ্যেই আছি, এটা হচ্ছে, আমি একটু ভদ্র ভাষায় বললাম। যদি একটু অভদ্র করে বলি তাহলে এটা হচ্ছে অহংকার। ঠিক আছে? যে আমি জানি আমি ভুল, কিন্তু এরপরও আমি ভুলের মধ্যেই থাকবো, আমি শুদ্ধটা নিব না। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি? শুদ্ধটা জানি কিন্তু আমরা ওটা নিই না। ঠিক আছে? তো অন্তত আমরা যদি চাই তাহলে এটা করতে পারি যে শুদ্ধ একটা জিনিস যখন শিখবো তখন আমি নিজের জন্য এটা অ্যাপ্লাই করব, মানে আমি নিজে অন্তত শুদ্ধ বলবো। কিন্তু
আমি তর্ক করতে যাব না, ধরুন এটার নাম হচ্ছে লেঠা, হ্যাঁ, এখন একজন বলতেছে লেটার, ওকে আমি শেখাইতে যাব না যে এটা লেটার, এটা হবে, মানে লেঠা হবে, লেটার হবে না, মানে কোনো ধরনের তর্কের মধ্যে আমরা যাব না, কিন্তু অন্তত আমি নিজে কি করব, লেঠা এটা বলবো। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে মানে এটা কেন বললাম, যেন আপনারা আসলে কমফোর্ট হন যে আসলে শুদ্ধ জিনিসটা বলতে সমস্যা কি। আমাদের ব্যাপার হয়েছে এমন যে আমরা অশুদ্ধটা বলতে লজ্জা পাই না, এটা খুব আরামে বলি, কিন্তু শুদ্ধটা বলতে আমাদের লজ্জা লজ্জা লাগে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, চলেন তাহলে এটা দেখলাম। হ্যাঁ, অক্ষরকে ইংরেজিতে বলে লেঠা, আর শব্দকে ইংরেজিতে বলে ওয়ার্ড। হ্যাঁ, এরপরে বাক্যকে ইংরেজিতে বলে সেন্টেন্স। ঠিক আছে, এটা বলে। এরপরে চলেন তাহলে আমরা 3টা শব্দ শিখলাম, যেহেতু আমরা ভাষা শিখবো এই জন্য প্রথমেই আমরা 3টা শব্দ জেনে নিলাম, লেঠা, ওয়ার্ড আর হচ্ছে সেন্টেন্স। আচ্ছা, এরপরে আসেন, প্রথমে আমরা লেটার শিখবো, এই যে লেঠা, লেটার শিখবো। তাহলে এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার। আচ্ছা, ইংরেজিতে এমন 26টি লেটার আছে। আচ্ছা, সবগুলোকে একসাথে বলে আলফাবেট। এটা আলফাবেট না বোধহয়, এটা হচ্ছে অ্যালফাবেট। আচ্ছা, তো আমিও চর্চা করিনি, তো এটা বারবার উচ্চারণ করতে হবে, মুখে উচ্চারণ করলে তাহলে হয়তো মুখের সাথে এটা অ্যাটাচড হয়ে যাবে, এই আর কি। তাহলে এখান থেকে কি শিখলাম, যে এগুলো প্রত্যেকটা এক একটা লেটার, আর 26টি একসাথে বলা হয় হচ্ছে অ্যালফাবেট। তো এইখানে ইংরেজি অ্যালফাবেট গুলো আছে, ঠিক আছে, এখানে 26টি আছে, আমরা প্রত্যেকটার উচ্চারণ দেখব। এখানে আছে সঠিক উচ্চারণ, এটা হলো ইংরেজি উচ্চারণ। তো এ কে ইংরেজিতে উচ্চারণ হলো এই, এই, এটা আমি বিভিন্ন ফ্রি ভিডিও দেখেছিলাম, ওইখান থেকে শিখেছি। আচ্ছা, তাহলে এ কে বলে এই, আর বি হচ্ছে বি, একটু লম্বা সাউন্ড বা লম্বা টান হবে, বি, সি, ডি, ই, প্রত্যেকটাই কিন্তু লম্বা লম্বা টান। এরপর হচ্ছে এফ, এরপরে জি, এটাও লম্বা টান, এইচ, এইচ, আই, এটা হচ্ছে জেই, এটা যেমন এই, এটা হচ্ছে জেই। এরপর হচ্ছে এটা হলো খেই, মানে ইংরেজিতে কোনো ক নাই, ইংরেজিতে সবই খ। ঠিক আছে, মানে ক জাতীয় যত কিছু আছে এগুলো সব খ, যেমন কে, তারপর হচ্ছে কিউ, এরপরে আর কি আছে, সি, সিতে ক উচ্চারণ হয় তখনও খ হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে খেই, তাহলে যেই, খেই। এরপর এটা হচ্ছে এল, এম, এন, এরপর এটা হচ্ছে ও, ও, আমরা ও বলি, এটা হচ্ছে ও। এটা হচ্ছে ফি, পি না, এটা হচ্ছে ফি। আচ্ছা, তো বাংলিশে আমরা পি বলবো, কারণ পি এর সাথে প এর মিল আছে, মানে ফি বললে তখন আবার ফ হয়ে যাবে এটা। আচ্ছা, এখানে হচ্ছে ফি, এটা হচ্ছে কিউ, হ্যাঁ, কিউ, যেহেতু ক নাই তাহলে এটা কি কিউ। আর এটা হচ্ছে আর, আর আপনি বলতে পারেন আর, আর চাইলে সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে এস, এটা হচ্ছে ঠি, হ্যাঁ, ট নাই, ঠিক, ট আছে, ইংরেজিতে ট আছে, মানে ক নাই কিন্তু ট আছে, ট মাঝে মধ্যে উচ্চারণ হয়, কিন্তু এই অক্ষরের নাম হচ্ছে ঠি। ঠই বেশি উচ্চারণ হয়, ট মাঝে মধ্যে উচ্চারণ হয়। এটা হচ্ছে ইউ, হ্যাঁ, ইউ, ইউ, এরকম আর কি, মানে ইউ বলার সময় মানে নিচের দিক থেকে একটু উপর দিকে উঠে সাউন্ডটা, ইউ, এরকম। আচ্ছা, এরপর এটা হচ্ছে ভি, এই উচ্চারণটা বাংলায় নাই, ঠিক আছে, একেবারেই নাই, যদিও ভয়ের মতো দেখতে, ভ আমরা বলি হচ্ছে কণ্ঠ থেকে, কিন্তু ভি এটা হচ্ছে ঠোঁট আর হচ্ছে দাঁত দিয়ে উচ্চারণ করতে হয়, ভি, এরকম। এটা হচ্ছে ডাবল ইউ, মানে এই যে এখানে একটা ইউ আছে, এটার ডাবল, ডাবল ইউ। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জি। ঠিক আছে, জি বা জেড বলতে পারেন। আমরা যদি একসাথে বলি তাহলে বলবো এই টু জি, এই টু জি। আচ্ছা, এবার আসেন এইটার কাজ কি। এটা হলো আমাদের মুখস্থ করতে হবে, হয়তো অনেকেরই মুখস্থ আছে, এটা মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, মানে আপনি হচ্ছে প্রথমে একদমে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার বলবেন। তো একবার যদি আপনি বলতে পারেন, এরপরে হচ্ছে এক নিঃশ্বাসে 2বার বলার ট্রাই করবেন, এরপর হচ্ছে 3বার বলার ট্রাই করবেন, এইভাবে প্র্যাকটিস করতে হবে, মানে এইটার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আসুন, মানে আমিও করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি নিজে প্র্যাকটিস করব। হ্যাঁ,
তো প্র্যাকটিস করবো, এরপরে হচ্ছে আপনারা করবেন। কালকের ক্লাসে হয়তো জিজ্ঞেস করবো, তো জিজ্ঞেস করলে তখন হয়তো বলতে হবে যে পুরোটা বলবেন। এখন এটা বাচ্চারা অনেক মজা করে পড়ে, তো তারা হচ্ছে মানে কয়টা কয়টা করে পড়ে জাস্ট এটা আমি বোঝানোর জন্য বলি। এটা হচ্ছে A B C D E F G, এতটুকু এক লাইন একসাথে, A B C D E F G। এরপরে হলো H I J K L M N O P, একবারে ফি পর্যন্ত, ঠিক আছে। H I J K L M N O P, Q R S এই তিনটা একসাথে, T U V এই তিনটা একসাথে, ডাবল ইউ এক্স, দেখেন ডাবল ইউ এক্স, এটা বলতে গেলে কিন্তু প্রায় তিনটার মতো মনে হয়, ডাবল ইউ এক্স, ঠিক না? এখানে তিনটা, এটা হচ্ছে কিউ আর এস, তারপর হচ্ছে টি ইউ ভি, এগুলো কিন্তু সব তিনটা তিনটা। ডাবল ইউ এক্স এখানেও তিনটার মতো লাগে, যদিও তিনটা না। এখানে হচ্ছে ওয়াই অ্যান্ড জি, দেখেন ওয়াই অ্যান্ড জি, অ্যান্ড শব্দ মানে এবং, অ্যান্ড শব্দ যদি অ্যাড করে তাহলে পড়ার মধ্যে একটা রিদম আসে, একটা ছন্দ আসে, ঠিক আছে। তখন আপনি এইভাবে পড়তে পারেন যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস ইউ ভি টি ইউ ভি ডাবল ইউ এক্স ওয়াই অ্যান্ড জি। তাহলে এইভাবেও মুখস্থ করা যেতে পারে, বাচ্চারা আরো সুর দিয়ে পড়ে, শুনতে ভালো লাগে। আচ্ছা, এবার আসেন যে আমরা আসি লেটার অ্যালফাবেট। দুটো এক জিনিস না, এই দুটো এক জিনিস না। আচ্ছা, এ একটি লেটার, এ টু জি সম্পূর্ণটা 26টা অক্ষর মিলে অ্যালফাবেট। আচ্ছা, এখানে অ্যালফাবেটের উচ্চারণ দেয়া আছে। চলেন এর পরেরটা আমরা দেখি। এখানে আমরা একটু ব্যতিক্রম করে শিখবো, কারণ হচ্ছে আমি নতুন, তো আমি যখনই কোনো কিছু শিখতে যাই আমার অনেক প্রশ্ন আসে মনের মধ্যে, আমি ওইটা শিখে অ্যাড করে দিই। ইংরেজিতে প্রতিটি অক্ষরের দুইটি রূপ আছে, প্রতিটি অক্ষরের। এটারও দুইটা রূপ, বি এটারও দুইটা রূপ। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বড় হাতের অক্ষর নামে চিনি এটাকে, আর এটাকে ছোট হাতের অক্ষর নামে চিনি। ইংরেজিতে এটাকে বলে ক্যাপিটাল লেটার, দেখেন ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে ক খ এরকম আর কি, ক্যাপিটাল লেটার। আপনি যদি সঠিক উচ্চারণগুলো জানতে চান তাহলে এটা যদি কপি করে আপনি গুগল ট্রান্সলেটে দেন এবং তাকে দিয়ে উচ্চারণ করান, তাহলে দেখবেন যে সে বলে হচ্ছে ক্যাপিটাল লেটার এরকম। আর এটা হচ্ছে স্মল লেটার, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ, মানে প্রত্যেকটা অক্ষরে এরকম দুটা করে রূপ আছে। তো এইখানে আছে হচ্ছে সব ক্যাপিটাল লেটার, এখানে আছে দেখতে মানে একই সাইজ, সবগুলো দেখতে একটু ভিন্ন আছে কিন্তু সবগুলো একই সাইজ। আচ্ছা, এটা হচ্ছে স্মল লেটার, এগুলো আবার কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা নিচের দিকে বড়, কোনোটা উপরের দিকে বড়, এরকম আছে। এগুলো আমরা সব চিনি, হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে শুধু এগিয়ে যাচ্ছি। এখানে একসাথে আছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, দেখেন এ বি সি এরকম সবকিছু আছে একবারে জি পর্যন্ত, প্রত্যেকটা ছোট হাতের বড় হাতের আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা আরেকটা জিনিস দেখবো, এটার নাম হচ্ছে কেস, ঠিক আছে। আমরা এটাকে কেস নামে, হ্যাঁ, কেস নামে চিনি, কেস, এটা হচ্ছে কেস। আচ্ছা, এটা কি, জিনিসটা কি? এটা হলো ইংরেজি লেখার ধরন। আমরা কি বড় হাতের অক্ষর দিয়ে লিখবো না ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো, এই ধরনটাকে বলে কেস। আচ্ছা, তো ইংরেজিতে সাধারণত 3 ধরনের কেস আছে। একটা হচ্ছে আপার কেস, এটাকে আপার বলে না, এটা বলে আপা, আপা কেস, ঠিক আছে। সঠিক উচ্চারণগুলো আমি বলছি, আমি শিখেছি তাই আমি এভাবে বলছি। আচ্ছা, এরপর হচ্ছে লোয়া কেস, এই আরটা উচ্চারণ হয় না, আপা কেস, লোয়া কেস। আরেকটা হচ্ছে সেন্টেন্স কেস। আচ্ছা, এই 3টা কেস হয়। তো আপা কেস কেমন লেখা? প্রত্যেকটা অক্ষরই যদি বড় হাতের অক্ষর দিয়ে আমরা লিখি তাহলে এটাকে বলে আপা কেস, আর যদি প্রত্যেকটাই ছোট হাতের অক্ষর দিয়ে লিখি তখন এটাকে বলে লোয়ার কেস। আর যদি আমরা লেখার সময়, হ্যাঁ, প্রথম অক্ষর শুধু বড় হাতের দিই আর বাকি সব অক্ষর, ধরেন এরপরে যদি আরো শব্দ থাকতো এগুলো যদি ছোট হাতের দিই তাহলে এটাকে বলে সেন্টেন্স কেস। এখানে দেখেন সেন্টেন্স কেস যে শব্দ লেখা আছে, এই যে 2টা শব্দ লেখা আছে, তো এইখানে শুধু প্রথমটাই বড় হাতের আর বাকি সবগুলা ছোট হাতের, তো এটাও হচ্ছে একটা সেন্টেন্স কেস, ঠিক আছে। তো এটা হচ্ছে কেস। এইবার আসেন যে কেস আমরা কেন শিখতেছি, এই যে এবিসিডি শিখতে এসে আমরা কেস কেন শিখতেছি এটা দেখেন। আচ্ছা, গেল।
এরপরে আসেন, দেখেন একই অক্ষরের দুইটা রূপ কেন দরকার, মানে আমার মনে এই প্রশ্নটা এসেছে যে এটা কেন দরকার, এর সুবিধা কি। ওরা আমি জানতে পারলাম যে দুইটা রূপ থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, যদি দুইটা রূপ একসাথে মিক্স করে লেখা হয় তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগে এবং পড়তে সহজ হয়, সবচেয়ে বড় কথা মানে রিডেবল হয় জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে দ্রুত পড়া যায়, যেহেতু পড়তে সহজ হয় এই জন্যই দ্রুত পড়া যায়। আর হলো ফোকাস করা যায়, মাঝে মধ্যে হচ্ছে পুরোটা একবার আপার কেস দিয়ে আপনি হচ্ছে কি করলেন, আচ্ছা হাইলাইট করলেন, এগুলো করা যায়। আচ্ছা, এখানে দেখেন লোয়ার কেসের উচ্চতা ও আকৃতি ভিন্ন, কি লোয়ার কেস। আচ্ছা, এরপর আপার কেসের দেখতে একই রকম প্রায়, যার কারণে এটা দিয়ে হচ্ছে রিডেবল হয় না জিনিসটা। এই জন্য শুধু শিরোনামের ভেতরে আমরা হচ্ছে সব বড় হাতের অক্ষর ব্যবহার করি, আর শিরোনাম ছাড়া প্যারাগ্রাফের ভেতরে আমরা হচ্ছে লোয়ার কেস ব্যবহার করি। আচ্ছা, এটা হচ্ছে দুইটা থাকার সুবিধা। এখন চলেন দেখি আমরা যে বড় হাতের অক্ষর আমরা কোথায় কোথায় ব্যবহার করব। ঠিক আছে, তো এই প্রশ্ন আমার মনে এসেছিল, তো আমি হচ্ছে দেখেছি, তখন আমি দেখলাম যে বড় হাতের অক্ষর বাক্যের প্রথম অক্ষরে ব্যবহার হয়, বড় হাতের অক্ষরটা, যেমন আই এম আ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে শুধু প্রথম অক্ষরটাই বড় হাতের। এছাড়াও মাঝেও মাঝে মধ্যে মানে বাক্যের মাঝখানে মাঝে মধ্যে বড় হাতের অক্ষর ব্যবহার হয়। কোথায়? যদি মানুষের নাম থাকে, যেমন ধরেন আই এম মারুফ, কথার কথা আই এম মারুফ আমি বললাম, তাহলে মারুফ যে এখানে শব্দটা থাকবে তখন এটা বড় হাতের দিয়ে শুরু হবে। মারুফ, এখানে আছে রাহিম বা রহিম, রহিমের মধ্যে বড় হাতের। ঢাকা, আই লিভ ইন ঢাকা, যখন আপনি লিখবেন তখন আইও বড় হাতের হবে, ঢাকার প্রথম যে ডি এটাও বড় হাতের হবে। দেখেন দেশের নাম বাংলাদেশ, আপনি লিখলেন যে আই লিভ ইন বাংলাদেশ, তখন এই বাংলাদেশের বিটা বড় হাতের হবে, শুরুতে আই তো বড় হাতের হবেই, ঠিক না? তাহলে এই যে বাক্যের প্রথম অক্ষরে বড় হাতের হয়, দেশের নাম, মানুষের নাম, শহরের নাম, এগুলোর ভিতরেও কি হয়, মানে প্রথম অক্ষরটা বড় হাতের হয়। তাহলে আমরা এটা হচ্ছে দেখলাম ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার হয়। এখন স্মল লেটার কোথায় ব্যবহার হয়? আচ্ছা, সাধারণত বাক্যের অধিকাংশ শব্দই স্মল লেটার লেখা হয়। দেখেন এখানে আমরা লিখলাম আই এম আ স্টুডেন্ট, এখানে আই ছাড়া বাকি সবই স্মল লেটার। আর এখানে হি লিভস ইন আ ভিলেজ, এখানেও দেখেন পুরোটাই কিন্তু কি স্মল লেটার। ভিলেজ এটা কিন্তু একটা জাস্ট একটা শব্দ, ঠিক আছে, এটা কিন্তু নাম না ভিলেজের। ভিলেজের যদি নাম হইতো যেমন মেলান্দা, তখন হয়তো এটা বড় হাতের হইতো। আচ্ছা, এরপরে চলেন আমরা দেখি হচ্ছে এই পর্যন্ত আমরা 6টা পরিভাষা শিখেছি। একটা হচ্ছে লেটার, অ্যালফাবেট, লেটার মানে কি অক্ষর, অ্যালফাবেট মানে বর্ণমালা, মানে সবগুলো বর্ণ মিলে। এরপরে শিখলাম হচ্ছে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, স্মল লেটার ছোট হাতের অক্ষর। এরপর শিখলাম আপার কেস, এরপর শিখলাম লোয়ার কেস। তো এখন আপার কেস লোয়ার কেস কেন বলে, এটা আমার মনে প্রশ্ন আসছিল। ঠিক আছে, পরে আমি হচ্ছে সার্চ দিয়েছি, সার্চ দেওয়ার পরে আমি এই পিকচারটা পেয়েছি। হ্যাঁ, আমি আপনাদের এই পিকচারের গল্পটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এখন তো ডিজিটাল মেশিন সব চলে এসেছে, কিছুদিন আগে যখন ডিজিটাল মেশিন ছিল না তখন প্রেসগুলোতে, হ্যাঁ প্রেসের গল্প আছে এখানে, তখন প্রেসগুলোতে এরকম মেটালের মানে অক্ষর ছিল, হ্যাঁ, এবং তারা ছাপানোর জন্য মানে লেখা প্রিন্ট করার জন্য এই অক্ষরগুলো ব্যবহার করত। এবং এই বড় হাতের অক্ষরগুলো তারা হচ্ছে আলাদা একটা বক্সের ভেতরে রাখতো, ছোট হাতের গুলো আলাদা একটা বক্সের ভেতরে রাখতো। তো উপরের বক্সের ভেতরে তারা বড় হাতের অক্ষর রাখতো এবং নিচের বক্সের ভেতরে ছোট হাতের অক্ষর রাখতো। ঠিক আছে, এই জন্য এটা হয়েছে আপার কেস, মানে আপার কেস মানে হচ্ছে উপরের বাক্সের অক্ষর। ঠিক আছে, আর এটা হচ্ছে লোয়ার কেস মানে হচ্ছে নিচের বাক্সের অক্ষর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা 6টা পরিভাষা শিখে নিলাম। তাহলে এখানে আমাদের হচ্ছে ABCD বা লেটার এটা শেখা শেষ। এখন আমরা শিখব ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ঠিক আছে, এখানে দেখেন ভাওয়েল লেখা আছে আর হচ্ছে কনসোনেন্ট, এই যে টি হচ্ছে ঠ আর সি হচ্ছে খ, কনসোনেন্ট। আচ্ছা, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এটা শিখব। তো এই জিনিসটা কি, এটা হলো দেখেন এখান থেকে আমরা আসি তাহলে আর হয়তো ক্লিয়ার হবে।
বাংলায় যেমন স্বরেয় স্বরায়া, হ্যাঁ, মানে অ আ আছে, ইংরেজিতেও আছে। ইংরেজিতে আমরা দেখি যে মাত্র শুধু 26টা অক্ষর। বাংলায় আবার আলাদা আলাদা আছে, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, এরকম আলাদা আলাদা আছে। কিন্তু ইংরেজিতে কিন্তু আলাদা সাধারণত আমরা পড়ি না, একসাথে পড়ি। একসাথে 26টা আছে, কিন্তু এটার ভিতরে ভাগ আছে। তো ইংরেজিতেও কি আছে, মানে স্বরেয় স্বরায়া আছে। তো বাংলায় স্বরেয় স্বরায়াকে স্বরবর্ণ বলে, আর ইংরেজিতে বলে ভাওয়েল। ঠিক আছে, এখন ইংরেজির স্বরবর্ণ কোনগুলো? এই 5টা, এই, ই, তারপরে আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ইংরেজির স্বরবর্ণ বা ভাওয়েল। আচ্ছা, এরপরে আসেন, বাংলায় যেমন ক খ আছে, ব্যঞ্জন বর্ণ ক খ আছে, ইংরেজিতেও আছে। তো বাংলায় ক খকে আমরা কি বলি? ব্যঞ্জন বর্ণ, আর ইংরেজিতে বলে কনসোনেন্ট। তাহলে ইংরেজিতে কনসোনেন্ট কোনগুলো? এই 5টা বাদ দিয়ে যেগুলো আছে এগুলো। তাহলে দেখেন, এ তো ভাওয়েল, তাহলে বি আছে, সি আছে, ডি আছে, ই তো ভাওয়েল, এই জন্য ই বাদ, এফ আছে। ঠিক আছে, তাহলে এইখানে বাকিগুলো আছে। আচ্ছা, তাহলে চলেন আমরা সহজে কিভাবে মনে রাখবো, যে সহজে মনে রাখার কৌশল। এ ই আই ও ইউ, এই 5টা হলো ভাওয়েল, আর বাকি সব কনসোনেন্ট। আচ্ছা, এরপরে আসেন, এখন আমার মনে প্রশ্ন আসছে, এগুলো আমরা কেন পড়তেছি? ভাওয়েল, কনসোনান্ট, এগুলা কেন পড়তেছি? এর কাজটা কি? তো এখন দেখবো এর কাজটা কি। তো এই যে ভাওয়েল এবং কনসোনেন্টের কাজ কি, এবার আসেন আমরা দেখি। ভাওয়েল, ভাওয়েল যদি কোনো অক্ষরের পরে আসে, ইংরেজি অক্ষরের পরে যদি ভাওয়েল আসে, তাহলে এটা কার হিসাবে কাজ করে? আমরা কিন্তু একটু আগে শিখে আসছিলাম, ওই যে যখন বাংলিশ শিখছিলাম, হ্যাঁ, এই ধরনের জিনিস। কিন্তু তখন আমরা মানে সবগুলো কার নিয়ে শিখছিলাম, যে যতগুলো কার আছে সবগুলো শিখছিলাম। কিন্তু এইখানে ইংরেজির ভাওয়েলই হচ্ছে 5টা, এর বেশি ভাওয়েল নাই। ঠিক আছে, তো ভাওয়েল যদি ইংরেজি অক্ষরের পরে আসে, কোন অক্ষরের পরে আসে, তাহলে কার হিসাবে কাজ করে? যেমন এ, এটা আকার হিসেবে কাজ করে, যেমন এম এ, মা, এ দেখেন আকার। ই যদি আসে, তাহলে এটা একার হিসেবে কাজ করে, যেমন এম ই, মেয়ে, একার। আই, এটা ইকার হিসেবে কাজ করে, এম আই। ইংরেজিতেও ইংরেজিতে এটা হচ্ছে এম আই, মি, এই যে ইকার। এটা হচ্ছে ওকার হিসেবে কাজ করে, ও, মো। এটা হচ্ছে উকার হিসেবে কাজ করে, মানে রস্য কার, এম ইউ, মো। এই যে এটা হচ্ছে ভাওয়েলের একটা জিনিস আমরা দেখলাম, যে ভাওয়েল শব্দের পরে আসলে কার হিসেবে কাজ করে। তাহলে শব্দের আগে আসলে কি হিসেবে কাজ করে? মূল অক্ষর হিসেবে কাজ করে। আচ্ছা, একজনে প্রশ্ন করতে চান হয়তো, হ্যাঁ, মনজুর ইলাহি। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে মানে অন করে এরপরে কথা বললেন যদি বলার প্রয়োজন পড়ে। তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে, যে ভাওয়েল। আচ্ছা, এরপরে আসবো এইখানে, চলেন এখানে ভাওয়েল 2। এখানে শব্দের শুরুতে যদি আসে ভাওয়েল, তাহলে মূল অক্ষর হিসেবে কাজ করে। তাহলে আগে দেখেন কার ছিল? আকার, এখন আ হবে। এ কার ছিল? এখন এ হবে। এটাই দেখেন এ। এইখানে দেখেন আমি বাংলিশে কিছু লিখেছি যেন বুঝতে সুবিধা হয়, এই জন্য দেখেন। তাহলে শব্দের শুরুতে দেখেন আমার, আমারের মধ্যে এই যে এটা আ হিসেবে কাজ করছে, একটা, একটার মধ্যে এ হিসেবে কাজ করছে। ইচ্ছে, এখানে ই হিসেবে কাজ করছে। ওদের, ওদের মধ্যে ও হিসাবে। উন্নতি, দেখেন তাহলে উন্নতির মধ্যে ইউ হিসেবে কাজ করছে। এখানে আছে আমার ইচ্ছে, ওদের উন্নতি। তো এগুলো মানে শব্দের শুরুতে এসেছে, যার কারণে মূল অক্ষর হিসেবে কাজ করছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা আবার হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট কিভাবে কাজ করে? তাহলে ভাওয়েলের কাজ কি এটা দেখলাম, কনসোনেন্টের কাজ কি এটা দেখলাম। কনসোনেন্ট সব সময় মূল অক্ষর হিসেবে কাজ করে, সে কখনো আকার হ্রস্বইকার হিসেবে কাজ করে না। ঠিক আছে, তাহলে দেখেন এম মানে ম বুঝাবে, বি মানে ব বুঝাবে, সি মানে চ বুঝাবে, ডি মানে ড বুঝাবে, এফ মানে ফ বুঝাবে। এখানেও আমি বাংলিশেই কিছু লিখেছি। ঠিক আছে, দেখেন হচ্ছে মা, বাবা, এখানে দেখেন ভেতরে আসছে, এই যে ভেতরে, তাও হচ্ছে ব ই উচ্চারণ হচ্ছে, এখানেও চ ই, এখানেও ড ই, এখানে এফ ই উচ্চারণ হচ্ছে। এটাকে যদি আমরা ইংরেজি দিয়ে বুঝতে চাই, যে কনসোনেন্ট যে আসলেই শব্দের মাঝখানে, শেষে, শুরুতে মানে মূল অক্ষরের মতো কাজ করে, কখনো আকার হ্রস্বইকারের মতো কাজ করে না, এটা বুঝতে চাইলে আমরা এটা দেখতে পারি। দেখেন ধরেন শব্দের শুরুতে এম আসছে,
ম্যান, এটা তো ইংরেজি শব্দ, তো ম হিসাবেই কিন্তু উচ্চারণ হয়েছে। মুন, এটাও শুরুতে, এটাও ম। মানি, এখানেও কিন্তু ম। তাহলে ম্যান, মুন, মানি এগুলোর মধ্যে কিন্তু শুরুতে এম আসছে এবং ম হিসাবে উচ্চারণ হচ্ছে। আবার ধরেন মাঝে যদি এম আসে, যেমন ক্যামেরা, বুঝছেন? তো এইখানে এম মাঝে আসছে, ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি, এখানেও এম মাঝে। লেমন মানে লেবু, এখানেও এম মাঝে আসছে, কিন্তু ম হিসাবে কিন্তু প্রত্যেকটা উচ্চারণ হচ্ছে, দেখেন যে ম। আবার যদি শেষে আসে, যেমন টিম, এটা হচ্ছে থিম। আচ্ছা, তো থিম, এইখানে এম, রুম এম, ড্রিম এম, এগুলো কিন্তু শেষে আসছে, কিন্তু এরপরেও দেখেন এগুলো সব ম হিসাবে উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে ভাওয়েল এটা যদি শব্দের পরে আসে, মানে একটা অক্ষরের পরে আসে, শব্দের পরে না, অক্ষরের পরে আসে, তাহলে কার হিসেবে কাজ করে। আর যদি এটা অক্ষরের আগে আসে, মানে শুরুতে আসে, তাহলে মূল অক্ষর হিসেবে কাজ করে, মানে স্বরবর্ণের মূল অক্ষর হিসেবে কাজ করে। আর কনসোনেন্ট এটা সবসময়ই মূল অক্ষর হিসেবেই কাজ করে, মানে ক খ স্টাইলে কাজ করে আর কি। এটা এই বোঝানোর জন্য এই উদাহরণটা আমি দিয়েছি। আচ্ছা, এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা হচ্ছে ইংরেজিতে এমন দুইটা অক্ষর আছে যেটা কখনো কখনো ভাওয়েল হিসেবে কাজ করে, কখনো কখনো কনসোনেন্টের মতো কাজ করে। এমন দুইটা অক্ষর আছে, এটা হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। ঠিক আছে, তো এগুলোকে বলে সেমি ভাওয়েল। এই দুইটাকে কি বলে? সেমি ভাওয়েল। তাহলে দেখেন কখন কেমন কাজ করে। সেমি ভাওয়েল যদি শব্দের শুরুতে আসে তাহলে কনসোনান্টের মতো কাজ করে, সেমি ভাওয়েল তখন ব্যঞ্জন বর্ণ হয়ে যায়। আর যদি শব্দের মাঝে বা শেষে আসে তখন ভাওয়েল হিসেবে কাজ করে। যেমন উদাহরণ দেখি আমরা, ধরেন ইয়েস, এইখানে ওয়াইটা শুরুতে এসেছে, এই যে ওয়াই শুরুতে এসেছে, এখানে ওয়াই এর উচ্চারণ হচ্ছে ইয়, ইয়, এটা মূলত কনসোনান্টের একটা সাউন্ড। ঠিক আছে, ইয়। আচ্ছা, আর দেখেন বেবি, বেবি এখানেও কিন্তু ওয়াই আছে, বেবি, এই যে বি এখন রস্বইকারের মতো উচ্চারণ হচ্ছে, বেবি, এটা শেষে আসার কারণে। ঠিক আছে, তাহলে সে শুরুতে আসছিল কনসোনেন্টের মতো উচ্চারণ হয়েছে, আর শেষে যখন আসতেছে তখন হচ্ছে ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, এরকম আরো এখানে কয়েকটা উদাহরণ আছে, কিন্তু জাস্ট এতটুকু, মানে দুইটা অক্ষর যে সেমি ভাওয়াল এটা জানলেই আজকের ক্লাসে এনাফ, ইনাফ। আচ্ছা, এরপর চলেন আমরা একটা সামারি দেই, ইংলিশ অ্যালফাবেট সামারি। আমরা জানলাম যে স্বরবর্ণ হচ্ছে 5টি। স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল, ভাওয়েল 5টি। প্রথম দিন তো এই জন্য খুব বাংলায় বাংলায় আমি বলেছি, যেহেতু বাচ্চারা এইভাবে বললে হয়তো বুঝবে। আচ্ছা, তাহলে ভাওয়েল হচ্ছে 5টি, আর সেমি ভাওয়েল হচ্ছে 2টি। সেমি ভাওয়েল মানে অর্ধ স্বরবর্ণ, মানে অর্ধেক স্বরবর্ণ অর্ধেক ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তাহলে এটা হলো 2টি, সেমি ভাওয়েল 2টি, তাহলে এই হচ্ছে মোট 7টি। এছাড়া বাকি আছে 19টি। এই 19টি হলো ব্যঞ্জন বর্ণ, একেবারে পিওর ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তাহলে সামারি দিচ্ছি কিন্তু, ভাওয়েল অক্ষরের পরে আসলে কার হিসেবে কাজ করবে, শব্দের শুরুতে আসলে মূল অক্ষর হিসেবে কাজ করবে। সেমি ভাওয়েল শব্দের শুরুতে আসলে কনসোনান্ট হিসেবে কাজ করবে, মাঝে বা শেষে আসলে ভাওয়েল হিসেবে কাজ করবে। আর কনসোনান্ট সব সময় মূল অক্ষর হিসেবে কাজ করবে। ফিনিশ। এটাই ছিল আজকের আমাদের প্রথম বাংলা থেকে ইংরেজিতে সুইচ করার ধাপ। প্রথমে আমরা বাংলিশ শিখলাম, এরপরে ইংরেজির লেটারগুলো চিনলাম এবং হচ্ছে ভাওয়েল কনসোনান্ট শিখলাম। এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হয়তো ইংরেজির শব্দ গঠন করা, মানে শব্দ শিখবো এবং হচ্ছে কিভাবে কথা বলতে হয় এগুলোর দিকে চলে যেতে পারবো। জি জি, যারা প্রশ্ন করতে চান বা কথা বলতে চান বলুন। আচ্ছা, পাশাপাশি মানে যারা বলতে চান বলতে পারেন, আনমিউট করে বলে ফেলেন। পাশাপাশি আরেকটা জিনিস দেখিয়ে দেই, এটা হচ্ছে আমাদের এই ইংরেজি, আমি আগেই বলেছি যে এই গ্রুপে খুব বেশি মানুষ আমাদের আসলে দরকার না। হ্যাঁ, আমরা যত কম মানুষ থাকি কোনো প্রবলেম নাই, কিন্তু অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। এবং এই গ্রুপের যদি আপনি ফিচারে আসেন, এই গ্রুপের ফিচারে আসেন, তাহলে দেখবেন যে এইখানে আমি এই যে একটা পোস্ট করে রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি শেখার সকল লিঙ্ক, কমেন্টে দেখুন। তো এইখানে ওই যে গ্রাফিকের মতো করে এখানে আপনি কমেন্টে সব লিঙ্ক পাবেন। যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস হচ্ছে, এখানে ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে। তো এই ক্লাসের লিঙ্ক থেকে আমরা ক্লাস এবং হচ্ছে প্র্যাকটিসের জন্য দিনের বেলা একটা সময় বের করব, ওই সময় হচ্ছে আমরা প্র্যাকটিস করব। ক্লাসে কিন্তু প্র্যাকটিস হবে, এটা হচ্ছে আমাদের মূল, এখানে প্র্যাকটিস হবে।
এছাড়াও বাড়তি প্র্যাকটিস করার জন্য আলাদা আরেকটা সময় বের করব, ওই সময় আমরা সবাই মিলে প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা যে মিটেই হবে, মানে আলাদা করে নিজেরা না, মিটের ভেতরেই আমরা পরস্পরে প্র্যাকটিস করব সবাই মিলেমিশে। তো 2-1 দিন করলেই বোঝা হয়ে যাবে যে কিভাবে প্র্যাকটিসটা হচ্ছে। বাকি আপনাদের পরামর্শ আমি সবসময় নিব। ক্লাস রেকর্ডেড ভিডিও আজকে যেই মানে আমরা যেগুলা শেয়ার করলাম এটা রেকর্ড হয়েছে, এবং এই ভিডিওটা আপনি এখানে লিঙ্ক থেকে পাবেন, প্লেলিস্ট আকারে প্রতিদিন পাবেন। এবং এই যে আজকের ক্লাসে যেই স্লাইডগুলো আমি দেখালাম এগুলো প্রত্যেকটাই আমি শেয়ার করে দিব, এবং খুবই ক্লিয়ার পিকচার থাকবে। তো এগুলো আপনি যদি নিজে শেখার জন্য কাজে লাগে তাহলে লাগলো, আর না হলে আপনার ছেলে মেয়েকে শেখানোর জন্য যদি ভালো হয় তাহলে ব্যবহার করতে পারেন। আর এটা অবশ্যই আপনি ডাউনলোড করবেন, আপনি পারেন বা না পারেন অবশ্যই ডাউনলোড করবেন। এবং একবার, এটা কিন্তু সহযোগিতার ক্লাস, আমরা পরস্পরকে সহযোগিতা করছি, হ্যাঁ, এই জন্য অবশ্যই আপনি ডাউনলোড করবেন এবং প্রত্যেকটা আপনি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে এক জায়গায় আমি বানানে ভুল করেছি, আপনি ওটা মার্ক করে আমাকে একটু জানাবেন যে এখানে ভুল হয়েছে, তাহলে আমি ওটা ঠিক করে রাখবো। আবার যদি মনে হয় যে না এইভাবেই আপনি বুঝিয়েছেন এটা তো কঠিন লাগে, আপনি যদি এইভাবে বুঝান তাহলে আরো সহজ হবে, তাহলে ওই পরামর্শটা আমাকে দিতে পারেন, তাহলে ওইভাবে আমরা শিখে ফেললাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর আজকে হচ্ছে প্রথম দিন, তো তাই এতটুকু দিলাম। আজকে পড়া হিসেবে হলো এই বাংলিশ, এটা লিখে একটু গ্রুপে দিবেন সবাই। আর এই যে এটা, হ্যাঁ, ABCD, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবেন যেন একদমে কয়েকবার বলা যায়। ঠিক আছে, তো এইটা আমরা চেষ্টা করব যে একদমে যে কয়বার বলা যায়। এটা বললে যেটা হবে, এটা হচ্ছে ইংরেজি যখন মানুষ প্রনাউন্সিয়েশন শিখে অথবা স্পোকেন শেখে, এগুলো স্পোকেনের জড়তা কাটায়, এরপরে অনেক কিছুই হয়, অনেক সুবিধা আছে। তো এইটা আজকে থেকে আমাদের শুরু হোক। আচ্ছা, এটা হচ্ছে মূল পড়া। কালকে ক্লাস আমি জিজ্ঞেস করবো এবং আমি নিজেও শোনানোর ট্রাই করবো, মানে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, সব মিলেমিশে আর কি হবে। ঠিক আছে, যদি কারো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে তাহলে বলতে পারবেন। একজন হাত তুলে রেখেছেন কিন্তু এই পর্যন্ত কথা বলেননি, তো আপনারা যদি হাত তুলছেন হাত তুলতে পারেন। আজকের ক্লাসের ভেতরে হয়তো অনেকেই ছিল, তো এখন এই মুহূর্তে 13 জন আছে, এখানে দেখতে পারবেন। আর যদি এমনিতেও কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে দিনের বেলা যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো বিষয়ে পরামর্শ কথা এগুলো বলতে পারবেন। এবং এই ক্লাসগুলো নিয়মিত হবে। ক্লাস বলতে কি, মানে এখানে মূলত প্র্যাকটিস করার জন্যই আমি কিছু শীট রেডি করেছি, এগুলো প্র্যাকটিস করতে হবে। তো প্রত্যেকদিন আপনাদেরকে যেটা দিব ওটাও আমি গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ প্র্যাকটিস করার চেষ্টা করব। যদিও আমার সময় খুবই কম, যেহেতু অনেকগুলা মানে কাজের সাথে আমি জড়িত থাকি, যার কারণে আপনাদের থেকে অন্তত আমার মনে হয় আর কি, যে যারা গ্রাফিক ডিজাইন শিখছেন হয়তো অনেকের ব্যস্ততা থাকতে পারে বেশি, কিন্তু আমার মনে হয় যে আমার বোধহয় একটু সময় কম। তো এরপরেও আমি ট্রাই করবো সবসময়। জি, কারো কথা থাকলে হাত তুলতে পারেন। হ্যাঁ, হোমওয়ার্ক হিসেবে বাংলিশগুলো জমা দিতে হবে এবং ইংরেজির যে লেটার আছে 26টা অ্যালফাবেট, এটা মুখস্থ করতে হবে একদমের জন্য। আপনি 2-3 বার 4 বার বলতে পারেন, এভাবে মুখস্থ করবেন। আবার আমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে, আজকে কি বার? রবিবার, আজকে সোমবার। আমাদের ক্লাস হবে হচ্ছে আজকে মঙ্গলবার, ক্লাস হবে বৃহস্পতিবার। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন করে আমাদের ইংরেজির ক্লাস হবে ইনশাল্লাহ। এবং প্র্যাকটিসের জন্য কখন প্র্যাকটিস হবে এটা আমি গ্রুপে জানাবো, আপনাদের সাথে পরামর্শ করেই জানাবো। এবং গ্রুপে আমি যদি কোনো কিছু পোস্ট করি বা কোনো কিছু জিজ্ঞেস করি, সবাই একটু আনসার করার ট্রাই করেন, তাহলে ভালো হবে। জি, আমি কারো প্রশ্ন পাচ্ছি না, তাহলে লিভ নেই আমরা। আর হচ্ছে আমার সাথে সবাই ব্যক্তিগতভাবে একটু কথা বলেন, মানে হোয়াটসঅ্যাপে জয়েন করে বা ফোন দিয়ে একটু কথা বলেন, তাহলে আমাদের আরেকটু কাছে আসলাম আমরা, এরপরে প্র্যাকটিস করাটা ভালো হবে। ঠিক আছে, খুদা হাফেজ। এখন আমরা বাংলায় ক্লাস করাচ্ছি বা কথাবার্তা বলছি, কিন্তু যত দিন যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ইংরেজির দিকে ঢোকার চেষ্টা করব, এবং হয়তো ক্লাসেও যতটুকু পারি ইংরেজি বলার চেষ্টা করব, ইংরেজিতে প্রেজেন্ট করা, অথবা আপনি যখন আমাকে কোনো প্রশ্ন করবেন বা কথা বলবেন, স্পিকিং এর তো আলাদা সেশন থাকবেই, এছাড়াও যখন কথা বলবেন যতটুকু পারেন অতটুকু ইংরেজি বলবেন। যেমন হয়তো ইয়েস পারেন, নো পারেন, ওটা ইংরেজিতে বলবেন, আমিও ট্রাই করব। ওকে, খুদা হাফেজ।